ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন। বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। আজকে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2024-2024-এ তোমরা একাদশ শ্রেণী ভর্তি হতে চলেছ এবং 2024-25-এ সেমিস্টার ভিত্তিক পরীক্ষা দেবে নতুন সিলেবাসে। তাদের জন্য আজকে প্রথম যে গল্প কুই মাচা, এই গল্পটি তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং জেরক্স করে নিতে পারো। আজকে তোমাদের কাছে এই কুই মাচা গল্প লাইন বাই লাইন বোঝাবো, বিষয়বস্তু বলবো এবং তোমাদের যে পরীক্ষা চলবে সেখানে এক্সপার্ট টিচার, প্রশিক্ষণপ্রাপ্ত এক্সপার্ট টিচার দ্বারা তোমাদের সমস্ত প্রশ্ন উত্তরের আলোচনা দেবো তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। অবশ্যই তোমরা সঙ্গে দেখো এবং মারাত্মক ধরনের তোমরা একটা ভালো রেজাল্ট করবে এই আশা রেখে আমি শুরু করছি তোমাদের কুই মাচা গল্পটি। গল্পে যাবার আগে একটাই কথা বলবো, যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে এই সমস্ত ভিডিও তোমাদের সবার আগে পৌঁছে যায়। চলো তাহলে আর আজকে শুরু করছি তোমাদের যে কুই মাচা গল্প। এই কুই মাচা গল্পের যে লেখক তার নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত কথা সাহিত্যিক এবং এই গল্পটা তোমাদের সমরেশ মজুমদার সম্পাদিত 100 বছরের সেরা গল্প থেকে নেওয়া হয়েছে। এটা উৎসগত প্রশ্ন এই গল্পের মধ্যে আছে। এই গল্পের নায়ক হচ্ছে তোমার সহায়হরি চাটুর্যে এবং তার স্ত্রী অন্নপূর্ণা এবং তার বড় মেয়ে খেন্তি, এই তিনটি মূল চরিত্র। এছাড়াও সহায়হরি চক্রবর্তীর আরও 3টি মেয়ে আছে, মোট 4টি মেয়ে। এই নিয়ে দারিদ্র্যপূর্ণ জীবন, তার অনেক কষ্টে দিন যাপন করে এবং খেন্তি তার প্রিয় বড় মেয়ে। এবং দেখা যায় খেন্তির বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, গ্রামের লোকেরা সমালোচনা করছে এবং তার জন্য আমরা দেখেছি এই মেয়েটির সাথে 40 ঊর্ধ্ব এক ব্যক্তি বিয়ে ঠিক করেছে এবং আমরা জানি যে বিয়েও হয়তো হবে, কিন্তু আমরা জানি যে অনেক টাকা দিতে না পারার জন্য তার বাড়িতে আসা, বাপের বাড়ি আসা বন্ধ হয়ে যাবে এবং সে রোগে আক্রান্ত হয়ে মারাও যাবে। এই করুণ পরিণতি নিয়ে এই গল্পটা খেন্তির ইতিহাস। খেন্তি পুঁই শাক খেতে ভালোবাসত, বাড়িতে একটা পুঁই লাগিয়ে গেছে, সে মাচা হয়ে গেছে, সেই পুঁই গাছ আর কেউ কাটছে না এবং সে পিঠে খেতে ভালোবাসত, একসঙ্গে 19টা পিঠে খেতেও। এই স্মৃতিগুলো আমরা জানি খেন্তির বাবা মায়ের জীবনে মারাত্মকভাবে কাজ করেছে। ওর বাবা একটু উদাসীন, মা কিন্তু এই গল্পের খুব সিরিয়াস। আমরা এই গল্পের মধ্যে সেই দুঃখ দারিদ্র্যপূর্ণ জীবন নিয়ে আলোচনা করব। খুব প্যাথেটিক বা করুণ কাহিনী নিয়ে এই গল্পটা দেখো। সহায়হরি চক্রবর্তী উঠোনে পা দিয়ে স্ত্রীকে বললেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও। তারও খুঁড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। সেখানে তোমরা জানো শীতকালে গাছেতে খেজুর রস পাওয়া যেত, সেই রস উনি চেয়ে আনতেন। অর্থাৎ লোকের কাছ থেকে চেয়ে আনা এটা স্বভাব ছিল সহায়হরি চক্রবর্তী। তার স্ত্রী অন্নপূর্ণার নয়। অন্নপূর্ণা বলেছে যে আমার যেটুকু জোটে সেটুকু লোকের থেকে নেবো না। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসে, খড়ের রান্নাঘরের গরিব বুঝতে পারছো, শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার একটি কাঠি পুড়ে 2 আঙুলের ঝাঁটার তোমার কাঠি জমানো তেলটুকু সংগ্রহ করে চুলে মাখতে যাচ্ছিলেন। অর্থাৎ তেলের শিশির বোতল থেকে নারকেল তেলের কাঠি করে, শীতকালে নারকেলের তেল জমে যায়, তাই সাদা হয়ে যায়, ওই বরফের মতো সেটা তুলে এনে হাতে চিছে মাথায় মাখে এবং উনি তেল মাখছেন স্নান করতে যাওয়ার আগে। ওই সময় তার স্বামী হাজির হওয়াতে তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টেনে দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি কিছুই দিলেন না, বিন্দুমাত্র আগ্রহ দেখালেন না, এমনকি বিশেষ কোনো কথাও বললেন না। কারণ উনি এরকম চেয়ে চিনতে খান না, ওনার এটা পছন্দ নয় তার অন্নপূর্ণা স্ত্রী। সহায়হরি অগ্রবর্তীও বলেন, কি হয়েছে, এদিকে বসে রয়েছে, দাও না একটা ঘটি। খেন্তি, আরে খেন্তি টেন্তি গেল কোথায়? খেন্তি বড় মেয়ে। আরে তুমি তেল মাখছিলে তাই ছোবে না বুঝি? জানে স্ত্রীকে রাগানো চলবে না, যে কেউ তেল মাখলে ওই সময় চান না করে কোনো জিনিসে হাত দেবে না। অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞেস করলেন, তুমি মনে মনে কি ঠিক করেছো বলতে পারো? ঠাউরেছে মানে কি ঠিক করেছো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে একটা ভীতির সঞ্চার হলো এবং যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র তা বুঝে তিনি মরিয়া হয়ে ঝড়ের প্রতীক্ষায় রইলেন। বুঝতে পারছেন
যে স্ত্রীর মুখ গম্ভীর মানে ঝড় হবে, ঝড় হবার আগের মুহূর্তটা। তাই একটু আমতা আমতা করে বললেন, কেন, কি আবার কি? অন্নপূর্ণা আগের চোখ শান্ত সুরে বললেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করুন। তুমি কিছু জানো না নাকি খোঁজ রাখো না? হ্যাঁ, অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে বলতে পারো তুমি? যার মেয়ের বিবাহযোগ্যা, তার বিয়ে ঠিক না করে তুমি যাচ্ছ লোকের বাড়িতে রস আনতে, তুমি মাছ ধরে জীবন কাটাচ্ছ? ছি ছি ছি। আর গায়ে কি গুজব রটে জানো এটা? গ্রামে কিন্তু বড় মেয়ে থাকলে অনেক গুজব রটে যায়। কি গুজব তো করবোই আমরা, কি গুজব জিজ্ঞেস করতে গিয়ে, কি গুজব জিজ্ঞেস, কেন কি গুজব? বললেন সহায় হরি, আরে কি গুজব জিজ্ঞেস করো ওই চৌধুরীর বাড়িতে গিয়ে। কেবল বাগদি, কেবল ওই বাগদি দূরে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম তো কাটালে, ভদ্রলোকের গায়ে তো বাস করা যায় না। তুমি তো মেসোর ছোট লোকদের পাড়ায়, ওই কেবল বাগদি পাড়া, দুলের পাড়া, এইসব জায়গায় ঘুরে বেড়াও। ভদ্রলোকেরা তোমাকে নিয়ে সমালোচনা করছে, আর সেইখানে তুমি মেশো না। সমাজে থাকতে হলে সবকে নিয়ে চলতে হয়, উচ্চবর্ণ নিম্নবর্ণ সবকে নিয়ে থাকতে হয়, কিন্তু ইনি শুধু নিম্নবর্ণের লোকের থেকে বেশি মেশেন। এটাই কিন্তু তোমার দোষ হচ্ছে। সহায় হরি চক্রবর্তী, সহায় হরি বিস্মিত হয়ে কি বলতে যাচ্ছিলেন, অন্নপূর্ণা আবার বলে উঠলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এই কথা হয়ে গেছে, যারা সমাজের নিয়ম মানবে না তাদের সঙ্গে বয়কট, কেউ মিশবে না। এটাকে এক ঘরে বলা হয়। খুব কষ্টের জীবন। আমাদের হাতে ছোঁয়া জল কেউ খাবে না। আশীর্বাদ হলে মেয়ের বিয়ে হলো না, তার মেয়ের আশীর্বাদও হয়ে গিয়েছিল কিন্তু বিয়ে ভেঙে গেছে। এইরকম ভেঙে গেলে তাকে বলা হয় যে উচ্চবর্ণ, অর্থাৎ উৎসব করে আর বিয়ে হলো না, এই মেয়ে কিন্তু পাপ, অপবিত্র গ্রামের পক্ষে। গায়ের কোনো কাজে তোমাকে ওরা কেউ আর ডাকবে না। যাও, ভালো হয়েছে তোমার, এখন গিয়ে তুমি ওই দুলে বাগদি এইসব পাড়ায় ঘুরে ঘুরে দিন কাটাও। সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করে বলল, এই আমি বলি কি, কি জানি ব্যাপারটা, এটাই ব্যাপার। তো ওনার কাছে এই ব্যাপারটা গুরুত্ব নেই। এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন ওই কালীময় ঠাকুর। কালীময় বাদ দিয়ে সবাই এক ঘরে করে দিয়েছে। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলেন, কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি? তুমি সমাজের মাথাও না, মাতব্বর লোক না, চাল নেই, চুলো নেই, এক কড়া মুরুদ নেই, চৌধুরীরা তোমার এক ঘরে করবে, এটা এমন কি কঠিন কথা? আসলেই তো। এদিকে ধাড়ি মেয়ে বড় হয়ে উঠছে, হঠাৎ সব নামিয়ে বলল, হলো যে 15 বছরে, বাইরে কমিয়ে বেড়ালে হবে? লোকে তো চেহারা দেখতে পাচ্ছে, বাইরে 13 বলে, কিন্তু আসলে বয়স খেলতির কত, 15। তো কমালে 2 বছর কমাচ্ছে, তাতেও বুঝতে পারছে বয়স হয়ে গেছে। যাই হোক, লোকেরা বুঝতে পারছে, বাড়ির লোকেরা, তাই আমি কমিয়ে বললে হবে? লোকেরা কিন্তু বুঝতে পারছে, চোখ নেই। পুনরায় গলা উঠিয়ে বলেন, না, বিয়ে দেওয়ার গান আছে তোমার কিছু? আমি কি যাব পাত্র ঠিক করতে মেয়ে মানুষের? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকবেন, স্ত্রীর গলায় সুর ততক্ষণ কমাবার কোনো সম্ভাবনা নেই। ঝগড়া হয়েই যাবে, হয়েই যাবে। তাই সহায় হরি দাওয়া থেকে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠিয়ে খিড়কির দরজা লক্ষ্য করে যাত্রা করলেন, কিন্তু খিড়কির দুয়ারে একটু এদিকে সেদিক দেখে হঠাৎ থেমে গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বললেন, এসব কি রে খেলতি, খেলতি মা, এসব করতে গেলনি? 14-15 বছরের একটি মেয়ে আর আরো দুটি ছোট ছোট মেয়ে পিছনে নিয়ে বাড়ি ঢুকলো। তাদের হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি মোটা হলদে হলদে চেহারা দেখে মনে হয় কারা পাকা পুঁই গাছ উপড়ে ফেলে জঙ্গল সাফ করেছে, আর এরা সেগুলি প্রাণপণে কুড়িয়ে নিয়ে চলে এসেছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের অবশ্য হাত খালি, আর আরেকজনের হাতে গোটা 2 পাকা পুঁই পাতা জড়ানো আছে। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ মানে কালো, অগোছলো বাতাসে উঠছে, মুখখানা খুব বড়, চোখ দুটি ডাগর ডাগর, শান্ত সরু সরু কাঁচের চুড়ি 2 পয়সা ডজনের, একটা সেফটি পিন দিয়ে একত্র করে সব আটকানো আছে। এরই নাম খেলতি।
সে পিনটির বয়স খুঁজতে হলে হয়তো প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। এই বড় মেয়েটির নামই হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরে গিয়ে তার পশ্চাৎবর্তিনী হাত থেকে পিছনে যে আছে ওই পুঁই পাতা জড়ানো দ্রব্যটি মেরে ধরল এবং বলল, চিংড়ি মাছ বাবা, চিংড়ি মাছ। গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে 8 দিনকার ধরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও না গয়া পিসি, আমার বাবাকে তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে। আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে ওই রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা হয়েছে। বাবার মতো মেয়েটা হয়েছে খেন্তি, লোকের কাছ থেকে 20 আনা চেয়ে আনা এরকম তার অভ্যেস হয়ে গেছে। লোকে জঙ্গল সাফ করেছে, ফেলে দিচ্ছে রায় কাকা, সেইখান থেকে পুঁই শাক একদম মানে বলা যায় যে শুষ্ক পাকা ওটা নিয়ে চলে এসেছে। আর চেয়ে চিনতে এনেছে কিছু চিংড়ি মাছ, তাও ধারে, আগের টাকায় ধার আছে, দেয়নি। অন্নপূর্ণা দাওয়া থেকে অত্যন্ত ঝাঁঝের সঙ্গে চিৎকার করে বলে উঠলেন, নিয়ে যা। আহা, কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে, পাকা পুঁইডাটা কাঠ হয়ে গেছে, 2 দিন পরে ফেলে দিতে হবে, নিয়ে যা। আর উনি তাদের আগাছাগুলো কুড়িয়ে এনেছেন, ভালো হয়েছে, ওদের পরিষ্কার হয়ে গেছে। নিজেদের কষ্ট করে কাটতে হলো না, যত পাথুরে বোকা সব মরতে আসে আমারই ঘরে, ধাড়ি মেয়ে। বলে দিয়েছি না তোমায় যে বাড়ির বাইরে কোথাও পা দিও না, লজ্জা করে না? এ পাড়া ও পাড়া তুমি ঘুরে বেড়াও, বিয়ে হলে 4 ছেলে মা হয়ে যেতে, খাওয়ার নামে আর জ্ঞান নেই কিছু। কোথায় শাক, কোথায় বেগুন, ঘুরে বেড়াচ্ছেন এখানে ওখানে, কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁচ, ভালো বলছি সব আজে বাজে জিনিস। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে হাতের বাঁধন আলগা করে দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়ে গেল। অন্নপূর্ণা বেঁকে বললেন, যা তো রাধি, দ্বিতীয় মেয়ে, ওই আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দেয়, ফের যদি বাড়ির বার হতে দেখছি তো ঠ্যাং খোড়া করে দেবো। হ্যাঁ। বোঝা মাটিতে পড়েছিল, ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলে নিয়ে খিড়কি মানে পিছন দরজায় গেল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আপনাতে পারল না। অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলছিল, সহায় হলে ছেলেমেয়েরা তাকে মাকে খুব ভয় করতো। সহায় হলে তাই আমতা আমতা করতে করতে বললেন, তা এনেছে, রাখো না, ছেলে মানুষ খাবে, তুমি আবার ওসব। পুঁই শাকের বোঝা নিয়ে যেতে যেতে ছোট মেয়েটি ফিরে দাঁড়িয়ে মুখের দিকে তাকালো। অন্নপূর্ণা তার দিকে তাকিয়ে বললেন, না না, নিয়ে যা, খেতে হবে না, মেয়ে মানুষের আবার অত নোলা ভালো নয়। কিসের এপাড়া ওপাড়া থেকে, কিসের এপাড়া থেকে ওপাড়া থেকে 2 পুঁই শাক ভিক্ষে করে আনবে, তুই যা সব দিয়ে চলে আয়। তাড়িয়ে দিল সেগুলো। কিন্তু তারপর দেখো, শয়রে বড় মেয়ের দিকে তাকিয়ে দেখলেন তার চোখ দুটো জলে ভরে গেছে। তার মনে বড় কষ্ট হলো, কত কষ্ট করে কুড়ি এনেছে আর তার মা এগুলো ফেলে দিচ্ছে। কিন্তু মেয়ের যতই সাজের জিনিস হোক, পুঁই শাকের পক্ষ অবলম্বন করে দুপুরবেলা স্ত্রীকে চটাতে তিনি আদৌ রাজি ছিলেন না। নিঃশব্দে খিড়কি দরজা দিয়ে বেরিয়ে গেলেন। রাতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি মনে পড়ে অন্নপূর্ণার। গত অরন্ধনের পূর্বদিন, অরন্ধন মানে একদিন উনুনের পুজো হয় মা মনসার, সেদিন আনতে নেই, পান্তা ভাত খেতে হয়। তাই অরণ্যের আগের দিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করে বলেছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার আর অর্ধেক তোমাদের সবাইকার। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে উঠোনে গিয়ে খিড়কির দরজার আশেপাশে যে ডাটাগুলো পড়েছিল সেটা আবার কুড়ি আনলেন। বাকিগুলো পুরনো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলে দিয়ে আসা হয়েছে। কুচো চিংড়ি দিয়ে এই রূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রেঁধেও ফেললেন। দুপুরবেলায় খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখে অবাক, আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে তাকালো। 2-1 বার এদিক ওদিক ঘুরে আসতেই অন্নপূর্ণা দেখলেন উক্ত পুঁই শাকের এক টুকরো তার পাতে পড়ে নেই, অর্থাৎ পুরোটাই খেয়ে ফেলেছে। পুঁই শাকের ওপর তার এই মেয়েটির যে খুব লোভ, তা
তিনি জানতেন। জিজ্ঞেস করলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দেবো? এমনি মেয়েকে খুব ভালোবাসতেন। খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নেড়ে তার আনন্দটা প্রকাশ করা মাত্রই অন্নপূর্ণার চোখে জল এলো এবং তিনি চোখ উঁচু করে চালের বাতায় গোজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন। জানেন যে এই মেয়েটা বড় হয়ে গেছে, বিয়ে হয়ে যাবে। কালী মায়ের চণ্ডী মণ্ডপে সেদিন বেলা বৈকাল বেলা সহায় হরির ডাক পড়ল, তাকে নিয়ে মিটিং হচ্ছে। সংক্ষিপ্ত ভূমিকা ফাটানোর পর কালীময় উত্তেজিত সুরে বললেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষ তার কি স্বভাব? রাম 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 বলো, ৬-৭ পুরুষ ভঙ্গ, ৫০ ক্ষত্রিয়। পরে নরম সুর করে বললেন, তার সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন চলে যাচ্ছে, বেশি দূর যায় না কেন। এই যে তোমার মেয়েটি ১৩ বছরের, মানে এই মেয়েটিকে পাত্রস্থ করতে হবে, আর এখানে কার নেহাতে স্বার্থ আছে, ও টাকা পাবে। স্বয়ংই বাধা দিয়ে বলতে লাগলেন, এই শ্রাবণে ১৩ই। আহা, ১৩ই আর মেলোই তফাৎ কিসের শুনি? ১৩ই আর মেলোই তফাৎটা কিসের? হ্যাঁ, কাছাকাছি তো। আর সে ১৩ই হোক, চাই ১৬ই হোক, চাই ৮৫ই হোক, তাতে তোমার আমার জানার দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল। তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? এ তো এরকম উচ্চবর্ণ করা মেয়ে, এ তো দাম নেই, অপবিত্র হয়ে গেছে আমাদের গ্রাম। আশীর্বাদ হয়েও বিয়ে হওয়া শাক পাকের বাকিটুকু ছিল মাত্র। সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে, আমরা বসে বসে দেখবো, এ তো হয় না ভাইয়া। সমাজের বামনদের যদি জাত মারার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্র না হলেও পাত্তর মেলে না। গরিব মানুষ দিতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। হ্যাঁ, লেখাপড়া নাই, আর জানলেই বা জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর শুনলাম, এবার ২০ জমিতে ৪টি আমন ধানও হয়েছে। ব্যাস, রাজার হাল। ২ ভাইয়ের অভাব কি? বিয়ে দিয়ে দাও সেখানে। ইতিহাসটা হচ্ছে এই যে মণি গায়ের উক্ত মজুমদারের পুত্রটি কালীময় ঠিক করে দেন। কেন কালীময় মাথা ব্যথা করে সহায় হরির মেয়ের বিয়ে সম্বন্ধ ঠিক করতে গেলেন, তার কারণ নির্দেশ করতে কেউ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয় অনেক টাকা ধার করেছেন, অনেক সুদ বাকি আছে, শীঘ্র নালিশ হবে। এই সমস্ত এই গুজব, এই ভয়ে, এই যে গুজব যে শুধু অবান্তর তাই নয়, এর কোনো ভিত্তি আছে বলে মনে হয় না। ইয়া দুষ্ট পক্ষের রটনা মাত্র, অর্থাৎ নিজের স্বার্থের জন্য কালীনাথ মেয়েটাকে বিয়ে দেবে বুড়ো ছেলের সাথে। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করে যার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খেয়ে কিছুদিন শয্যাগত ছিল। তার মানে যার সঙ্গে খেন্তির বিয়ে হবে, ক্যারেক্টারলেস, চরিত্রহীন, তাই কোনো বধূর সাথে অন্যায় আচরণের জন্য সে বইয়ের পাড়ার লোকেরা ভীষণ মেরে বিছানায় শুয়ে দিয়েছিল। এরকম পাত্রে মেয়ে দেবার প্রস্তাব মনঃপুত না হয় স্বয়ংই ভাবতে বসে গেলেন যে এরকম চরিত্রহীন ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া যায়। আর সত্যিই তো দেখো, যার চরিত্র নেই তার জীবনে আছে কি? আমরা কেউই চাই না চরিত্রহীন মেয়ের ছেলের সাথে কোনো মেয়ের বিয়ে হোক। তারপরে দেখো কি আছে, দিন ২ পরের কথা। সকালে উঠে সয়রি উঠোনে বাতাবি লেবু গাছের ভাগ দিয়ে যেটুকু নিতান্ত কচি রাঙা রোদ আসছিল, তারই আতপে বসে আপন মনে তামাক টানছে গুড়গুড় করে। বড় মেয়ে খেন্তি এসে চুপ করে বলল, বাবা যাবে না? মাঝে ঘাটে গেল। সয়রি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি তাকিয়ে বলল, পরে নিচু স্বরে বলল, যা শীঘ্রই এক কাজ করতো, তুই শাবলটা নিয়ে আসতে পারবি? তোর মা তো চলে গেছে নাকি? মাকে লুকিয়ে বাবা আর মেয়ে চুরি করবে দেখো আলু। কথা শেষ হতেই তিনি উৎকণ্ঠার সঙ্গে জোরে জোরে তামাক নিতে লাগলেন এবং পুনরায় বললেন, একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি করলেন এবং ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল ২ হাতে আঁকড়ে ধরে খেন্তি আসলো এবং তৎ করে পিতা পুত্রীতে, মানে বাবা ও মেয়েতে সন্তর্পণে, মানে ভয়ে ভয়ে সামনের দরজায় গিয়ে হাজির হলো।
এদের ভাব দেখে মনে হচ্ছিল এরা কারো ঘরে শীত দেবার উদ্দেশ্যে যাচ্ছে, অর্থাৎ গর্ত কেটে লোকে চুরি করার জন্য যাচ্ছে। অন্নপূর্ণা স্নান করে সবে কাপড় ছেড়ে উনুন ধরা জোগাড় করছিল। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা এসে বলল, খুড়িমা, মা বলে দিল খুড়িমাকে কি বল মাছ হবে না, তুমি আমাদের নবান্নটা মেখে ইতুর ঘরগুলো বার করে দিয়ে আসবে। অর্থাৎ পাশের বাড়ির প্রতিবেশী শেষে নবান্ন উৎসব ইতু পুজো হয়, তোমাদের একটা খলার মধ্যে বিভিন্ন নতুন নতুন গাছ রেখে পুজো হয়, গাছ পুজো। এই কার্তিক মাসে এই পুজোটা হয়। তো ছোটবেলা এগিয়ে মেয়েদের অনেক সময় করতে নেই, তার জন্য অন্য মেয়েরা সেই পুজো করে দিয়ে আসে। সেটা এই বাচ্চাটা বললো দুর্গা। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাবার পথের ধারে এক জায়গায় শ্যাওড়া, বনভাট, রামচিতা, বনচালতা গাছের বন, শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন থেকে বেরিয়ে আসছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল থেকে ওডালে যাচ্ছে। দুর্গা আঙুল দিয়ে দেখিয়ে বলল, খুড়িমা, ও খুড়িমা, ওই যে কেমন পাখিটা দেখো। পাখিটা দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করলেন, ঘন বনটার মধ্যে কোথাও যেন খুব 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 করে আওয়াজ উঠছে, কে যেন কি খুঁড়ছে। দুর্গার কথার পরে হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকে দাঁড়িয়ে দেখলেন, পরে চলতে আরম্ভ করলেন। খানিক দূর যার পর বনের মধ্যে আবার সেই খুব 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 শব্দটাকে লুকিয়ে লুকিয়ে কিছু করছে জঙ্গলের মধ্যে। কাজ করে ফিরে অন্নপূর্ণার একটু দেরি হলো। বাড়ি ফিরে দেখলেন খেন্তি উঠোনে রোদে বসে তেলের বাটি নিয়ে খোপা খুলেছে, চুলে তেল মাখবে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বললেন, এখন নাইতে যাসনি? নাইতে মানে চান করতে? কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিলে, এই যে মা, যাই, এখনই যাবো। তো তারপর দেখো খেন্তি স্নান করতে যাওয়ার একটুখানি পরে সয়হরি অত্যন্ত উৎসাহে তার 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করে প্রত্যেকে এনে হাজির। সম্মুখে স্ত্রীকে দিয়ে কৈফিয়ত দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে বললেন, ওই পাড়ার মংসা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমাদের বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে পায়ের ধুলো পড়তো, আজকাল তো আসোই না, একটা আলু রেখেছি নিয়ে যাও। মিথ্যে কথা, চুরি করে এনেছি, কেউ দেয়নি। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বললেন, বরজ পোতার বনের মধ্যে বসে খানিক আগে তুমি কি করছিলে গো শুনি? শয়রি অবাক হয়ে, কই আমি, কই না তো, কখনো আমি তো না। শয়রির ভাব এমন যে তিনি আকাশ থেকে পড়ছেন। অন্নপূর্ণা পূর্বের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বললেন, চুরি তো করবে, 3 কাল গিয়ে 1 কাল আছে, মিথ্যে কথাগুলো আর বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে যে আপদ ঘাটে গেছে, দুর্গার মা ডেকে পাঠিয়েছে, ওই পাড়ে যাচ্ছি, শুনলাম বরফ পাতা বনের মধ্যে কি খুব খুব শব্দ। আমি তখনই বলতে পেরেছি, সারা পেয়ে শব্দ বন্ধ কেন হচ্ছে, যেই আবার খানিক দূর গিয়েছি আবার খুব খুব শব্দ। তোমার কি ইহকাল পরকাল নেই গা? হ্যাঁ, চুরি করতে ডাকাতি করতে আরম্ভ করেছো, যা ইচ্ছে তাই করছো, কিন্তু মেয়েটাকে মধ্যে নিয়ে আসছো, রে নিজেও চোর, মেয়েটাও চুরি করছো। শয়হরি হাত নাড়িয়ে বরজ পোতাই তার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উপস্থাপন করার চেষ্টা করলো, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টিতে কোনো কথাই কিন্তু গোপন থাকলো না। তার তথাকথিত উক্তগুলির মধ্যে কোনো পূর্বাপূর্ব সম্বন্ধ খুঁজে পাওয়া গেল না, কিন্তু অর্থাৎ চুরি করেছে তার প্রমাণ কিন্তু পরিষ্কারভাবে আছে। আধ ঘন্টা পরে খেন্তি স্নান সেরে বাড়ি ঢুকে সামনের মেটে আলোর দিকে একবার আট চোখে তাকিয়ে নিরীহ মুখে উঠোনের আলনায় অত্যন্ত মনোযোগের সঙ্গে কাপড় মেলছিল। অন্নপূর্ণা ডাকলেন, খেন্তি, এদিকে একবার আয়তবার শুনি। মায়ের ডাক শুনে খেন্তির মুখ শুকিয়ে গেল। সে অবাক হয়ে মায়ের কাছে আসলো, জিজ্ঞেস করে, বল, এই মেটে আলুটা দুজনে তুলেছিলে কিনা বল। খেন্তি মায়ের মুখের দিকে একটু তাকিয়ে এবং মাটির নিচে পড়ে থাকা ভূপতিত আলুটার দিকে তাকালো এবং মায়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। অর্থাৎ তখন তার কপালে ঝরছে ঘাম। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলেন, পাজি, আজ তো পিঠে আমি অস্ত চেলা কাঠ ভাঙবো। বরজপোতার বনে গিয়ে মেটে আলু চুরি, সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে। সেই এক গলা বিজন বন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলে তুলে যদি গোসাইরা বা চৌকিদাররা ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর তোমায় বাঁচাবে? হ্যাঁ, আমার খাবার জোটে খাবো আর না জোটে না খাবো, তাই বলে পরের জিনিসে হাত।
এই মেয়েটি কি করবো গো আমি। দুদিন 3 দিন পর একদিন বিকেলে ধুলো মাটি মাখা হাতে খেলতি মাকে ডাকলো, মা মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়ে দেখলেন ভাঙা পাঁচিলের ধারে ছোট্ট খোলা জমিতে কতগুলো পাথর কুচি কন্টিকারি জঙ্গল খেলতি ছোট বোনটিকে নিয়ে সেখানে মহা উৎসাহের তরকারির আওলাদ করবার আয়োজন করেছে, অর্থাৎ বাগান করছে। ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্র উৎসরূপ বর্তমানে কেবল একটি শীর্ণকায় পুঁই শাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবন্ধ হয়ে ফাঁস হয়ে যাওয়ায় আসামির মতো একখণ্ড শুষ্ক কঞ্চির উপর ঝুলে আছে। অর্থাৎ একটা পুঁই গাছ ওখানে বাগান করবে, একটা পুঁই গাছ লাগিয়েছে, তার অংশটা একটা নেকড়ায় বেঁধেছে ফাঁস দেওয়ার মতো, সে উপর দিয়ে উঠছে কঞ্চিতে, সেখানে মাচা হবে। ফলমূলাদির অবশিষ্টাংশগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করে দিয়েছে, দিনের আলোয় এখনো বাহির হয়নি। আগামী দিন কি হবে সব প্ল্যান হয়তো খেলতির মধ্যেই আছে। অন্নপূর্ণায় হেসে বলেন, দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা করতে নাকি কখনো, এটা বর্ষায় করতে হয়, এখন জল না পেলে মরে যাবে তো। খেলতি বলল, কেন, আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা দেখলেন, দেখ যদি বাঁচে। আজকাল রাতে শিশির পড়ে, খুব শীত পড়েছে। সকালবেলা উঠে শয়রে দেখলেন তার 2 ছোট মেয়ে দোলায় মানে চাদর গায়ে দিয়ে রোদ উঠবার আগেই দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি নিয়ে খেলতি শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জি বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনলো। শয়রে বলল, হেমা খেলতি, সকালে উঠে জামাটা গায়ে দিতে নেই তোর, দেখতে নাকি শীত। বাবার মেয়ের প্রতি একটু মায়াদাও আছে, দেখলো একটা পাতলা চাদর নিয়ে চলে গেছে, জামা পরেনি। আচ্ছা দিচ্ছি বাবা, কই তেমন শীত তো নেই। হ্যাঁ দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ করবে, 5 রকম হতে পারে, বুঝলি না। শয়রি বাইরে বেরিয়ে গেলেন, ভাবতে ভাবতে গেলেন। তিনি অনেকদিন মেয়ের মুখে ভালো করে তাকাননি। আজকে মেয়েকে মনে হয় অনেকদিন পর দেখলেন। খেলতির মুখ এখন কত সুন্দর হয়ে গেছে, জামার ইতিহাস নিম্নলিখিত রূপা। বহু বছর অতীত হয়ে গেল। হরিপুরের রাসের মেলা থেকে কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি কিনে আনা হয়েছিল এবং ছিঁড়ে যাবার পর তাকে কতবার রিফু সেলাই করা হয়েছে। সম্প্রতি গত বছর থেকে খেলতির স্বাস্থ্যের উন্নতি হয়, জামাটি তার গায়ে টাইট হয়ে যাচ্ছে, স্বাস্থ্যবতী হয়েছে। সংসারের এসব খোঁজ স্বয়ং রাখতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণার জানাও ছিল না। খেলতির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে ওটা থাকত। পৌষ সংক্রান্তি সন্ধেবেলা অন্নপূর্ণা একটি কাশিতে চালের গুঁড়ো ময়দা গুড় চটকাতে লাগলেন, পিঠে হবে। একটা ছোট্ট বাটিতে 1 বাটি তেল, খেলতি কুড়ুনি দিয়ে একটা কলা পাতা পেড়ে একতলা নারকেল কুটছে। অন্নপূর্ণা প্রথমে খেলতির সাহায্যে নিতে রাজি হয়নি, কারণ সে সেখানে বসে যায়, বনে বাজারে ঘুরে ফেরে, কাপড় চোপড় ঠিক নেই, সূচি নেই। অবশ্যই খেলতি নিতান্ত ধরে পড়ায় পা ধুইয়ে শুকনো কাপড় পরিয়ে তাকে এই কাজে নিযুক্ত করেছে। ময়দার গোলা মাখা শেষ হলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাতে যাচ্ছেন। ছোট মেয়ে রাধি হঠাৎ, ছোট মেয়ের কি নাম রাধি, যে হঠাৎ ডান হাতখানা পেতে বলল, মা একটু দাও। অন্নপূর্ণা বড় গামলা থেকে একখানি গোলা তুলে হাতের আঙুল 5টির দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করে সেটুকু রাধির হাতে দিলেন। মেজো মেয়ে পুটি অমনি ডান হাতখানা কাপড়ে, রাধি আর পুটি ডান কাপড়ে মুছে বলল, মা আমায় একটু। রাধি পুটি দুজনকে দিল। খেলতি সূচি বস্ত্রে নারকেল করতে করতে লোভের দৃষ্টিতে তাকাচ্ছিল। এ সময় খেতে চায় মা পাছে বকে, তাই ভয়ে চুপ করে রইলেন। অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় তো খেলতি ওই নারকেলের মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেলতি তাড়াতাড়ি নারকেলের মালাটা নিল এবং বললেন, ফুটো নেই। সেখানে সারিয়ে দিল। অন্নপূর্ণা তাতে একটু বেশ করে গোলা ঢেলে দিলেন, যে ফুটোটা ঠিক করে দিয়ে। মেজো মেয়ে পুটি বলল, জ্যাঠাই মারা না অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। খেলতি মুখ তুলে বলল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল, সুরেশ কাকাকে আর এপারে তিনুল বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোল, পুলি, মুগো, তুপ্তি, কত কি হয়েছে। পুটি জিজ্ঞেস করে, হেমা ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে পাটিসাপটা হয়। আমি বললাম, কেন? আমার তো শুধু নারকেলের ছাই দিয়ে হচ্ছে। কে বলছে তাই? এটাও হয়, শুধু নারকেল দিয়ে হয়, পুর দিয়ে হয়। অন্নপূর্ণা
দুটোই পিঠে হয়। কারণ তোমরা জানো যে ময়দা আটায় গুলে একটা কড়াই তেল দিয়ে নেপে একটা তোমার যেটা তালপাতার একটা পাতা দিয়ে মেলে দেওয়া হয়, হয় নারকেল কিংবা গুড় দিয়ে উল্টে দেওয়া হয়, এর উপর পিঠেটা খুব খেতে টেস্টি। অন্নপূর্ণা বেগুনের গোটায় একটু করে তেল ওই খোলায় দিল ফার্স্টে গোল্লাটার থেকে যাতে পিঠেটা হয়, এবং খোলায় মাখাতে মাখাতে প্রশ্নের উত্তর করতে লাগলেন। খেতি বলল, খেদির ওসব কথায়, খেদির মা তো ভারী পিঠে করে, খুব পিঠে করে, হ্যাঁ ক্ষীরের উদ্দিলি হয়ে যাবে নাকি? সেদিন জামাই গেলে ওদের বাড়ি দেখতে পেলাম কিনা, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ও মা, কি বিচ্ছিরি গন্ধ, ধরা ধরা চুয়ে গেছে, আর পিঠে তো গন্ধই নেই। পাটিসাপটার ক্ষীর দিলে ছাই হয়, তাহলে ক্ষীর দিলেও পিঠে হয় না যদি ঠিকমতো করতে না পারে। বেপরোয়াভাবে উপযুক্ত উক্তি শেষ করে খেলছি মায়ের চোখের দিকে জিজ্ঞেস করলো, মা নারকেল কড়া একটু নেব? অন্নপূর্ণ নিয়ে, কিন্তু এখানে বসে খাস না, মুখ থেকে পড়ে যাবে, ওই দিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলে নিয়ে একটু দূরে গিয়ে খেতে বসলো। মুখ যদি মনির দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ সন্দেহের কোনো কারণ থাকতে পারে না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করেছে। ঘন্টা পরে অন্নপূর্ণা বলেন, ওরে তোরা সব একটু পাতানে বসে যা, গরম গরম দিই। খেন্তি জল দেওয়া ভাত আছে ওই বেলা, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাবে মনঃপুত হলো না। তার মার মুখ থেকে বোঝা গেল। কুটি বলল, মা বড়দি পিঠেই খাক, ও তো পিঠেই ভালোবাসে, ও ভাত খাবে কেন? ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাবার পরে মেজো মেয়ে পুটি আর খেতে চায় না, সে প্রচণ্ড মিষ্টি সহ্য হয় না। সকলে খাওয়া শেষ হলে খেন্তি আরও কয়েকটা চাচ্ছে, সে মুখ বুঝে শান্তভাবে খায়, বড় একটা কথা বলে না। অন্নপূর্ণা দেখলেন সে কম করে 18টা 19টা খেয়ে ফেলো বড় মেয়ে। জিজ্ঞেস করে, খেন্তি আর নিবি? খেতে তাতেও না বলছে না। অন্নপূর্ণা তাকে আরও কয়েকটা দিলেন। খেন্তির মুখ চোখ উজ্জ্বল হয়ে হাসি ভরা চোখে মায়ের দিকে তাকালো, বলে, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে ফেনিয়ে করো, ওই জন্যই ভালো হয়েছে। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলতে তুলতে স্নেহের তারে শান্ত নিরীহ অধিক মাত্রায় ভোজন পটু মেয়েটির দিকে তাকালো। মনে মনে ভাবলো, খেন্তি আমার যার ঘরে যাবে না তাদের অনেক সুখ আছে, এমন ভালো মানুষ, কাজকর্মে বকো মারো গাল দাও, মেয়েটির টু শব্দ নেই, উঁচু কথা কখনো বলেনি। বৈশাখ মাসের প্রথমে ছয় হরি এক দুঃসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়ে গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করলেও, এটা সেকেন্ডে, পাত্রটি বয়স 40-এর বেশি কোনোমতেই হবে না। তবুও প্রথমে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না। পাত্রটি বড় লোক, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ইটের ব্যবসায় 2 পয়সা করেছে, এরকম পাত্র কি পাওয়া যায়? জামাইয়ের বয়স একটু বেশি, এর 15 আর 40, তাই একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বের হতে একটু সংকোচ বোধ করত, পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, কারণ জামাইয়ের শ্বশুর একই বয়স, ফলে খেন্তির মনে কষ্ট হয়। এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরে জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জলে তার গলা বন্ধ হয়ে আসলো, কিছু বলতে পারলেন না। বাড়ির বাইরে হয়ে আমলকি তলায় বেহারার সুবিধা করার জন্য বরের পালকি বা নামলো। অন্নপূর্ণা দেখলেন বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি চেকার নত আছে। খেন্তির কম দামের বালুচুরি রাঙা চেরির আঁচলখানা পালকির বাইরে বেরিয়ে লুটিয়ে পড়ছে। এই অত্যন্ত অগোছল, নিতান্ত নিরীহ এবং অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাতে তার বুকটা উদ্বেল হয়ে গেল। খেন্তিকে কি অপরিচিত বুঝবে? যাবার সময় খেন্তির চোখের জলে ভাসতে ভাসতে সান্ত্বনার সুরে বলেছিল, মা আষাঢ় মাসে আমাকে এনো, বাবাকে তুমি পাঠিয়ে দিও 2 মাস তো। খুব করুণ সুরে বলেছিল। ও পাড়ার ঠাংদি বললেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি ও, তবে তো যাবে। খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে গেল, জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আড্ডা আভা মাখিয়ে একগুঁয়েমি সুরে বলে উঠল, যাবে না বই কি, দেখো ঠিক যাবে। ফাল্গুন চৈত্র মাসের বিকেল বেলা উঠোনে মাচায় রৌদ্রে আসা আম সত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু হু করত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নেই। কোথা থেকে বেরিয়ে এসে লজ্জাহীনতার মতো হাতখানি পেতে মিনতি সুরে বলবে যে, মা আরেকটা ওই কোণটা ছেড়ে দাও, 1 বছরের উপর হয়ে গেছে,
পুনরায় আষাঢ় মাস, বর্ষা নেমে এসেছে। ঘরের দাওয়ায় বসে সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সঙ্গে কথা বলছেন। সহায় হরি তামাক সেজে বলছেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা, আমাদের অবস্থার লোকেদের এর চেয়ে ভালো আর কি হবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হয়ে বসেছিল। দূর থেকে দেখলে মনে হয় যে রুটি করবার জন্য ময়দা চটকাচ্ছেন। গলা পরিষ্কার করুন না, গলা পরিষ্কার বললেন, না সব তো আর, তাছাড়া আমি যে নগদই দেব, তোমার মেয়েটি হয়েছিল কি? সহায়নের হুকটে 5 দিন টান দিয়ে কাঁচতে কাঁচতে বলল, শুনলাম বসন্ত রোগ হয়েছে। ব্যাপারটা কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল পরে, বলে ও টাকা আগে দাও, তবে মেয়েকে নিয়ে যাও। একেবারে চামা শ্বশুর ঘর। তারপর বললাম, টাকাটা ভাইয়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করুন, 30টি টাকার কম হবে ভেবে, 30টা কম হবে না ভেবে দেখলাম কিনা মেয়ের নিন্দে হবে, ছোট লোকের মেয়ের মতো হাগরের মেয়ে এসব বলবে, আরো কত কি। ওস পাশে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না বুঝলে। সহায়রি হঠাৎ কথা বন্ধ হয়ে জোর করে মিনিট কত হুঁকোই টান দিতে লাগলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বললেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটার যে অবস্থা করেছ, শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বি করলে এরকমই হয়, যেমনি মেয়ে তেমনি বা। পৌষ মাসের দিন মেয়ে দেখতে এলেন শুধু হাতে। বিষ্ণু সরকারের দিকে তাকিয়ে বলেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক? তোমার তো সরকার খুঁড়ো যাতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচির আমলে এই অঞ্চলে বাঘে গরু জল খেত। আজই না হয় আমি একটু প্রাচীন হয়েছি। আভিজাত্যের গৌরবে সয়রি শুদ্ধ স্বরে হাহা করে শব্দে হেসেই উঠলেন। কারণ প্রত্যেক মানুষের অবস্থা ওঠানামা করে। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করে বার কত ঘাট নাড়লেন। তারপর ফাল্গুন মাসে তার বসন্ত হলো। এমন চামার বসন্ত গায়ে বেরোতেই তারাই আমার এক দূর সম্পর্কে বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিলাম। তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ, না কিছু বিষয়। আমি গিয়ে দেখতে পাইনি। না এমনি আমার গহনাগুলো অসুখ অবস্থাতে গা থেকে খুলে নিয়ে তবে তারাই পাঠিয়ে দিয়েছে। যাক সেসব কথা যাক, পিঁপড়ে টোপের মুড়ির চার তো সুবিধে হবে না, এরা পিঁপড়ে হলে টোপটাও খেয়ে ফেলে। তারপর কয়েক মাস কেটে গেছে, আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের একদম শেষাশেষি হচ্ছে। এখন শীত পড়েছে যে এরূপ শীত তারা কখনো দেখেনি। সন্ধ্যের সময় রান্নাঘরে বসে অন্নপূর্ণা সরু চুকলি পিঠের জন্য চালের গুঁড়ো গোলা তৈরি করছেন। পুটি ও রাধি আর দুটি মেয়ে উনুনের পাশে বসে আগুন পোয়াচ্ছে। রাধি বলছে, আর একটু জল দিতে হবে মা ওই গোল্লাটায়, অত ঘন করলে হবে কেন? পুটি বলল, আচ্ছা মা, ওতে নুন দিলে হয় না? ও মা দেখো মা, রাধির দোলায় কোথায় ঝুলছে, এক্ষুনি আগুনে ধরে যাবে। অন্নপূর্ণা বলল, সরে এসে বসো, আগুনের গাড়ি গিয়ে বসলে আগুন পর নয়, এদিকে এসো। গোলায় তৈরি হয়ে গেলে গোলা আগুনে চড়িয়ে অন্নপূর্ণা গোলা ঢেলে মুচি দিয়ে চেপে ধরলেন। দেখতে দেখতে মিঠে আঁচে পিঠের টোপরের মতো ফুলে উঠল। পুটি বলল, মা দাও না, প্রথম পিঠে কানাচে সারা ষষ্ঠীকে দিয়ে আসে, ওখানে জঙ্গলে ষষ্ঠী ঠাকুর আছে। অন্নপূর্ণা বলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠেছিল। বাড়ির পিছনে সারা গাছে ঝোপের মাথায় তেলাকোচা পাতার ঠেলো, সরু সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকে গেছে। পুটি ও রাধি খিড়কির দরজা খুলে একটি শিয়াল শুকনো পাতায় খসখস, এটা শিয়াল শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালিয়ে গেল। পুটি পিঠে কাটা জোর করে ওই ঝোপের মধ্যে ফেলে দিয়ে গেল। তারপর চারদিকের নির্জন বাঁশ বনের নিস্তব্ধতায় ভয় পেয়ে ছেলে মানুষ পিছু হটে এসে খিড়কির দরজার মধ্যে ঢুকে পড়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। পুটি ও রাধি ফিরে আসলে অন্নপূর্ণা জিজ্ঞেস করে, দিলি? পুটি বলে, হ্যাঁ মা, তুমি আর বছর যেখানে থেকে নেবুর চারা তুলেছিলে আমরা সেখানে ফেলে দিয়ে এসেছি। তারপর সেই রাত্রে অনেকক্ষণ কেটে গেল। পিঠে গোড়া প্রায় শেষ হয়ে আসছে। রাত তখনও বেশি। জ্যোৎস্না আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরে একটা কাঠ ঠোকরা পাখি ঠক ঠক শব্দ করছিল। তার স্বরটা কমে তন্দ্রালু ঘুমন্ত হয়ে আসছিল।
দুই বোনের খাবার জন্য কলার পাতা চিপতে চিপতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলে উঠল, দিদি বড্ড ভালোবাসতো। মা বলো। তিনজনে খানিকক্ষণ নির্বাক হয়ে পড়েছিল। তারপর তিনজনের দৃষ্টি কেমন করে আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হয়ে পড়ল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির সেই লুব্ধ স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তাদের কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা বেড়ে উঠেছে। এই গাছটা কিন্তু খেলতি লাগিয়ে গিয়েছে, আজ খেলতি মারা গেছে। বর্ষার জল, কার্তিক মাসের শিশির, কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে আর ধরছে না। মাচা থেকে দূরে দূরে আসছে সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর এই পুঁই গাছ। কিন্তু ওরা সেই পুঁই গাছকে কাটলো না, কারণ পুঁই গাছ খেলতির জীবনের স্মৃতি। আর এই স্মৃতি নিয়েই তোমাদের এই গল্প। তোমাদের এই গল্পটা কেমন লাগলো বলো। তাহলে গল্পটির মূল বিষয় তোমাদের প্রথমে বলেছি, আবার বলছি, এই গল্পের মূল ক্যারেক্টার সহায় হরি চাটুর্যে, তার স্ত্রী অন্নপূর্ণা এবং তার বড় মেয়ে কান্তি, এবং পুটি ও রাধি আরো দুটি মেয়ে। পুটির বড় মেয়ে খেন্তির বিয়ে হবে এবং বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। তার স্মৃতি নিয়ে এই গল্পের শেষ হয়েছে। এটাই এই গল্পের মূল বিষয়বস্তু। তোমরা অবশ্যই জানাবে এই গল্প শুনতে কেমন লাগলো, এই গল্পে কি কি প্রশ্ন আসবে আমরা অবশ্যই জানিয়ে দেবো। এবং অবশ্যই বলবো যে এই ফার্স্ট সেমিস্টার, তোমাদের প্রথম যে সেমিস্টার হচ্ছে নতুন সিলেবাসের, এই গল্পটা আবশ্যিক পাঠ্য। এই গল্পটা কেমন লাগলো এর উত্তর আমাদের জানাবে। বেস্ট অফ লাক। আসছি তোমাদের এরকম একাদশ শ্রেণী 2024-25 নিত্য সিলেবাস নিয়ে এক্সপার্ট টিচার তৈরি, স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয়। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।